বলা হবে। এবার আমরা তো কারেন্ট লাইবিলিটিস বুঝলাম, সম্ভাবনা কি সম্ভাবনা, সম্ভাবনাটা কি? দেখো সম্ভাবনা বা সম্ভাব্য দায়, সম্ভাব্য দায় একটি কার্যকর দায় যেটি ভবিষ্যতে প্রকৃত দায় হতে পারে। তার মানে কি, যে দায়টা এখনো দায় নয় কিন্তু ভবিষ্যতে দায় হতে পারে এরকম সম্ভাবনা রয়েছে, তাকে আমরা কি বলবো? সম্ভাবনা দায় বলবো বা সম্ভাব্য দায় বলবো। আচ্ছা, এই দুটো জিনিস মোটামুটি আমাদের জানলে হচ্ছে। আর ওয়ারেন্টিটা আমরা তো জানিছি সেবা চুক্তি, যে একটা প্রোডাক্ট বা যে কোনো একটা পণ্যের উপর কোম্পানি বা বিক্রেতা যদি কোনো চুক্তিতে আসে যে ক্ষতি করলে হলে সেই ক্ষতিটা পূরণ করে দিব বা প্রোডাক্টটা চেঞ্জ করে দিব, এরকম কোনো কথা যদি থাকে আর কি। যাই হোক, এখন এখানে কয় ধর কি কি করতে হতে পারে, এখানে আমাদের জার্নাল করতে হতে পারে, লেজার করতে হতে পারে, আর ব্যালেন্স শিট, তিনটা রিকোয়ারমেন্ট মাথায় রাখবেন। যদি পার্ট সির অঙ্ক আসে, যদি পার্ট সির অঙ্ক আসে তাহলে এই তিনটা রিকোয়ারমেন্ট আমাদের চাইবে, যদি পার্ট সির অঙ্ক আসে। ওকে, পার্ট সির অঙ্ক আসলে তিনটা রিকোয়ারমেন্ট চাইবে, আর পার্ট বির অঙ্ক আসলে যে কোনো একটা চাইতে পারে, এটা নিয়ে আমাদের কোনো আহ সম্ভব নেই, জার্নালটা বেশিরভাগই চাই। তো যাই আমরা জার্নাল শিখবো, যদি আমরা জার্নাল পারি তাহলে আমরা লেজার পারবো, যদি আমরা লেজার পারি তাহলে আমরা কি পারবো? ব্যালেন্স শিট পারবো, অ্যাজ ইউজাল সাধারণ ভাবে যেভাবে আমরা করেছি, জার্নাল, লেজার, ব্যালেন্স শিট অ্যাজ ইউজাল যেভাবে আমরা করেছি ঠিক সেম, কোনো পরিবর্তন নেই। তো যাই হোক, আমরা এট ফার্স্ট জার্নালটাই শিখবো, লেজারটা শিখবো। লেজার তো সবাই পারেন, খতিয়ান, খতিয়ান পারেন না এমন কোন স্টুডেন্ট যদি থাকেন বলবেন, আমি অবশ্যই শেখাবো। তাহলে আমরা প্রথমত যেটা শিখবো সেটা হচ্ছে জার্নাল। যে কোনো কিছু জার্নাল পারলে, যে কোনো কিছু, যে কোনো অঙ্কের যদি আমরা জার্নাল পারি তাহলে পরবর্তী রিকোয়ারমেন্ট গুলো আমাদের কাছে খুবই সহজ মনে হয়। তো এখানে কোন ধরনের জার্নাল থাকবে? এখানে এমন ধরনের জার্নাল থাকবে যেগুলো আমরা এর আগে করেছি। আচ্ছা, কেমন ধরনের জার্নাল ভাইয়া? আচ্ছা, এমন জার্নাল যেমন পণ্য ক্রয় করলে কি জাবেদা হয়, পণ্য বিক্রয় করলে কি জাবেদা হয়, এই টাইপের জার্নাল গুলো এখানে থাকবে। তো এই টাইপের জার্নাল পারেন না এমন কেউ কি এখানে আছেন যে আমি পণ্য ক্রয় করলে কি জাবেদা হয় বুঝি না? পণ্য ক্রয় করে হয় নগদে ক্রয় করবে, তা না হলে বাকিতে ক্রয় করবে। তো যদি নগদে ক্রয় করে তাহলে জাবেদা কি হবে? পার্সেস ডেবিট আর কি, পার্সেস ডেবিট আর ক্যাশ ক্রেডিট। যদি বাকিতে ক্রয় করে তাহলে কি জাবেদা হবে? বাকিতে। আর যদি বাকিতে ক্রয় করে তাহলে জাবেদা কি হবে? পার্সেস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। ওকে, এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে যে কোনো পণ্য যদি বিক্রয় করে, বিক্রি করলে কি হয়? ক্যাশ বা অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট হয়, সেলস কেটে, এই অ্যাজ ইউজুয়াল জাবেদাগুলো আমরা সবাই পারি। কোনো দায় পরিশোধ করলে লাইবিলিটিস ডেবিট, ক্যাশ ক্রেডিট। আয় হলে অ্যাকাউন্ট রিসিভেবল, সার্ভিস রেভিনিউ বা অ্যাকাউন্ট রিসিভেবল যে কোনো একটা কিছু হবে, এরকম। তো এগুলো সব আমরা মোটামুটি জানি। তো সেইগুলো নিয়ে এখানে থাকবে। এছাড়াও একটা এন্ট্রি আমাদের এখানে নতুনত্ব নতুন ভাবে আসবে, সেই এন্ট্রিটা হচ্ছে নোট পেয়েবল। মাথায় রাখবেন, যে এন্ট্রিটা এখানে নতুন আসবে সেটা হচ্ছে নোট পেয়েবল। এই নোট পেয়েবলটা আমাদের শিখতে হবে। এর আগে আমরা নোট পেয়েবলে জাবেদা হয়তো করেছিলাম প্রত্যয়ন পত্র আর কি, প্রদেয় বিল, যাকে বলে প্রত্যয়ন পত্র না, প্রদেয় বিল। নোট পেয়েবল মানে হচ্ছে প্রদেয় বিল। তো এই প্রদেয় বিলের অঙ্ক আমরা এর আগে অনেক আগে করেছি, ইন্টারমিডিয়েটে যখন আমরা ছিলাম তখন আমরা এগুলো করেছি, প্রদেয় বিলের অঙ্কগুলা। তো সমস্যা নেই, ওখানে বাংলা ভার্সনে করেছিলাম আর এখানে আমরা ইংলিশ ভার্সনে করব। তো ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আপনাদের সবার সুবিধার্থে একটা তথ্য আমি এখানে জানিয়ে রাখতে চাই, যে যারা এই কারেন্ট লাইবিলিটিস অধ্যায়টা করতেছে সেকেন্ড ইয়ারে, যদি কেউ ফার্স্ট ইয়ারের ইমপ্রুভমেন্ট দিতে চায়, যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট ইয়ারের ইমপ্রুভমেন্ট দিতে চায়, তার ক্ষেত্রে খুবই সুবিধা। কেমন সুবিধা? কেমন সুবিধা? কারণ ফার্স্ট ইয়ারে এই কারেন্ট লাইবিলিটিস অধ্যায় থেকে একটা কোশ্চেন আসে। আজকে আমি ফার্স্ট ইয়ারের 2013 সালের বোর্ড করাচ্ছিলাম একটা স্টুডেন্টকে, সেখানে কিন্তু এখান থেকে একটা অঙ্ক আসছে পার্ট বি তে। মাঝে মাঝে পার্ট সি তেও আসে, সেটা খুবই রেয়ার, তবে পার্ট বি তে একটা অঙ্ক ফার্স্ট ইয়ারে এখান থেকে থাকে। তো সবাই একটু মনোযোগ দিয়ে এই অধ্যায়টা করার চেষ্টা করবেন, যাতে ফার্স্ট ইয়ারের ইমপ্রুভমেন্ট যারা দিব তারা যেন ভালোভাবে এই অধ্যায় থেকে অঙ্কটা আসলে করতে পারে। তো এখানে এক্সট্রা ডিফারেন্ট যে এন্ট্রিগুলো শিখবো সেটা হচ্ছে নোট পেয়েবলের, প্রদেয় বিলের। তো প্রদেয় বিলটা কি? প্রদেয় বিলটা হচ্ছে একখানা পত্র, কাগজ, যার মাধ্যমে কোনো কারোর কাছ থেকে, কোনো ব্যক্তির কাছ থেকে বা কোনো কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করে সেই টাকা পরিশোধের জন্য একটা নির্দিষ্ট সময় ধারণ করা হয়, নির্দিষ্ট সময় নেওয়া হয়। এটা আমরা বিস্তারিত দেখব। তো দেখো, প্রদেয় নোট বলতে কি বোঝো? এই যে দেখো, আমি এখানে দেখাচ্ছি প্রদেয় নোট বলতে কি বোঝো। অঙ্গীকার পত্রের মাধ্যমে লিখিত দলিলকে দায় দায় দায়িত্বের প্রদেয় নোট বলে। এটা কেমন যেন মনে হলো, বুঝতে পারলাম না, ভালো করে বোঝাই।
প্রদেয় বিলটা হচ্ছে একখানা অঙ্গীকার পত্র, যার মাধ্যমে, মানে এটা একটা লিখিত অঙ্গীকার পত্র, লিখিত দলিল, যার মাধ্যমে দায়ের দায়িত্ব প্রদান করা হয়। দায়ের দায়িত্ব মানে কি? মনে করো আমি একজন ব্যক্তির কাছ থেকে 10,000 টাকা ধার করেছি, এখন সে কি আমার মুখের কথায় ধার দেবে? সে আমার মুখের কথায় ধার দেবে না। কারণ কি? আমি আজ আছি কাল নাও থাকতে পারি, কিংবা আমি সেই টাকা নাও দিতে পারি, অস্বীকার করতে পারি। সেক্ষেত্রে সেই ব্যক্তির করণীয়টা কি থাকবে? এই জন্য ওই যে টাকাটা আমি একজন ব্যক্তির কাছ থেকে বা একটা ব্যাংকের কাছ থেকে বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে ধার করলাম, তার বিনিময়ে আমি ব্যাংকে কি করলাম, একখানা লিখিত পত্র অথবা সেই ব্যক্তিকে একটা লিখিত ডকুমেন্ট দিলাম যে আমি আপনার কাছ থেকে 1 লক্ষ টাকা ধার করেছি, 3 মাস পরে আপনাকে পরিশোধ করব, এই 3 মাস ধরে আপনাকে আমি 10% হারে সুদ দেব। এই যে একটা লিখিত অঙ্গীকার আমি দিলাম, আমি লিখিত একটা দলিল তাকে দিলাম, এখানে যখন দুই পক্ষ সিগনেচার করবে, স্বাক্ষর প্রদান করবে, তখন সেটা একখানা দলিল হয়ে যাবে, সেটা একখানা দলিল হয়ে যাবে। আর এই দলিলটাকে বলা হয় নোট পেয়েবল, প্রদেয় বিল। কথা বোঝা গেছে? আচ্ছা, তাহলে এখন আমরা যদি সবাই খাতা কলম রেডি রাখেন তাহলে লিখে নিব যে প্রদেয় বিল বা নোট পেয়েবল সংগ্রহ করার পদ্ধতি দুইটি। আমরা সবাই লিখবো নোট পেয়েবল সংগ্রহ করার পদ্ধতি দুইটি। তাহলে একটু কষ্ট করে আমরা সবাই লিখে নিব যে নোট পেয়েবল সংগ্রহ করার পদ্ধতি কয়টি? নোট পেয়েবল সংগ্রহ করার পদ্ধতি হচ্ছে দুইটি। নাম্বার 1, ইন্টারেস্ট বিয়ারিং নোট, ইন্টারেস্ট বিয়ারিং নোট। নাম্বার 2, জিরো ইন্টারেস্ট বা নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। নাম্বার 1 ইন্টারেস্ট বিয়ারিং নোট, নাম্বার 2 জিরো ইন্টারেস্ট বা নন ইন্টারেস্ট বিয়ারিং নোট। তাহলে এই দুইটা পদ্ধতিতে নোট পেয়েবল সংগ্রহ করতে হয়। তাহলে কখনো এর কোনো প্রশ্ন হতে পারে। আপনারা যখন পার্ট এর কোশ্চেন দেখবেন, তখন দেখবেন এরকম কোশ্চেন হতে পারে যে নোট পেয়েবল সংগ্রহ করার দুইটা পদ্ধতি আছে, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। ইন্টারেস্ট বেয়ারিং নোটের বাংলা অর্থ হচ্ছে সুদ সহ, সুদ সহ নোট। আর জিরো ইন্টারেস্ট বা নন ইন্টারেস্টের বাংলা অর্থ হচ্ছে সুদ ছাড়া, সুদ ছাড়া। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে নোট পেয়েবল সংগ্রহ করার পদ্ধতি কয়টা? দুইটা। যে একটা হচ্ছে সুদ সহ ইন্টারেস্ট বেয়ারিং নোট, আর একটা হচ্ছে সুদ ছাড়া, সুদ বাদে কোনো সুদ থাকবে না। দুইটা পদ্ধতিতে নোট পেপার সংগ্রহ করা যায়। আচ্ছা, আপনাদের কিন্তু অ্যাকাউন্টিং সাবজেক্টের ফাইনাল সাজেশন দিয়েছি, আপনারা যারা কালেক্ট করেননি তারা কালেক্ট করবেন। আর যাদের অফলাইনে এসে বা এখান থেকে দোকান থেকে সংগ্রহ করা সম্ভব না, তারা হচ্ছে আমাকে মেসেজ করবেন, আমি তাদেরকে ইমেল করে দেব। ওকে? আর যাদের নেওয়া সম্ভব তারা ক্রসিং এ এসে ইডেন কম্পিউটার আছে, ইডেন কম্পিউটার ফার্স্ট ইয়ার ভবন বা বিএল কলেজ ফার্স্ট গেটে যাবেন, ওখানে ইডেন কম্পিউটার আছে, ইডেন কম্পিউটার থেকে নিয়ে নেবেন অ্যাকাউন্টিং এর সাজেশনটা। পার্ট এ এবং পার্ট বি যে থিওরি কোশ্চেন আসে সেই সাজেশন দিয়েছি, খুব সাবলীল ভাষায় ওখানে উল্লেখ করা আছে, একটু কাইন্ডলি সংগ্রহ করে নেবেন। তো নোট পেয়েবল সংগ্রহের পদ্ধতি কয়টি? দুইটি, ইন্টারেস্ট বেয়ারিং নোট এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। দেখো বাচ্চারা, তোমরা যদি এগুলো মুখস্থ রাখো তাহলে তোমরা এই অধ্যায়ের অঙ্কগুলো খুব সহজে পারবা। আর যদি মুখস্থ না রাখো তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক পারবা না, এক কথায় অ্যান্সার শেষ। তো যাই হোক, ইন্টারেস্ট বেয়ারিং নোট চিনবো কিভাবে? দেখো, ইন্টারেস্ট বেয়ারিং নোট চেনার উপায়, এই নোটের সাথে একটি সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকবে। যদি নোটের সাথে সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকে, নোটের সাথে সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকে, কি দেওয়া থাকে? সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকে, তাহলে সেটা কি হবে? ইন্টারেস্ট বিয়ারিং নোট হবে। কোশ্চেন করতে পারে যে ইন্টারেস্ট বিয়ারিং নোট চিনবো কিভাবে? আমি কোশ্চেন করতে পারি আপনাদের কাছে, আপনারা বলবেন যে সুদের নোটের সাথে কি থাকবে? সুদের হার বা পার্সেন্টেজ উল্লেখ থাকবে। আচ্ছা, জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট চিনবো কিভাবে? জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট চেনার উপায়, জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট চিনবো, নোটের সাথে সুদের হার থাকবে না, তবে ডিসকাউন্ট থাকবে। যে নোটের সাথে সুদের হার থাকবে না কিন্তু ডিসকাউন্ট থাকবে, সেটাই হচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট। তাহলে আবারও বলছি, নোট পেয়েবল সংগ্রহ করার পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট। ওকে? ইন্টারেস্ট বেয়ারিং নোট চেনার উপায় হচ্ছে নোটের সাথে কি থাকবে? সুদের হার বা পার্সেন্টেজ দেওয়া থাকবে। জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট চিনবো কিভাবে? নোটের সাথে সুদের হার দেওয়া থাকবে না বা পার্সেন্টেজ দেওয়া থাকবে না, তবে কি থাকবে? ডিসকাউন্ট থাকবে। ওকে, এখন আমরা এট ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে জার্নাল, কিভাবে জার্নাল করতে হবে। কি শিখবো? কিভাবে জার্নাল করতে হবে। তো ইন্টারেস্ট বেয়ারিং নোট এবং জিরো ইন্টারেস্ট বেয়ারিং নোট কোন ক্ষেত্রে প্রযোজ্য? নোট পেয়েবল সংগ্রহের ক্ষেত্রে। তো নোট পেয়েবলের জাবেদাটাই আমাদের মূলত এখানে পড়বে, নোট পেয়েবলের জাবেদাটাই আমাদের ভালোভাবে মনে রাখতে হবে। আর জার্নাল কি কোনো শর্টকাট টেকনিকে মনে রাখা যায়? জার্নাল কোনো শর্টকাট টেকনিকে মনে রাখা যায় না। পিথাগোরাস যখন 1494 সালে তার গ্রন্থটা রচনা করে গিয়েছিলেন, তখনই যে নিয়ম তৈরি করে গিয়েছিলেন এখনো সেই নিয়ম চলতেছে। তো সবাই একটু কাইন্ডলি মনে রাখবেন যে পিথাগোরাসের যে বইটার নাম, সে বইটার নামটা মনে রাখবেন।
সুমাদি অ্যারোমেট্রিক জিওমেট্রিক প্রফেশন যে নামটা আছে ওই নামটা মনে রাখবেন, ঠিক আছে? যাই হোক, ভাইয়া জি লুকা প্যাসিওলি, সরি লুকা প্যাসিওলি, ওই লুকা প্যাসিওলি 1400 কত সালে, 94 সালে যে বইটা তৈরি করেছিল ওই বইটার নাম আপনারা ভালোভাবে মনে রাখবেন। আর আপনাদের মেবি আমার যে গ্রুপ আছে ওই গ্রুপে একটা সংজ্ঞা দিয়েছি, ডেফিনেশন, হিসাব বিজ্ঞান কি, ওই ডেফিনেশনটা ইংলিশে একটা ডেফিনেশন দিয়ে দিয়েছি, ওই ডেফিনেশনটা আপনারা একটু পড়ে নেবেন এবং মুখস্থ করে ফেলবেন, কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই ডেফিনেশনটা আসে এবং ওটা যদি আমরা ইংলিশে লিখতে পারি বা ইংলিশে বলতে পারি তাহলে আমাদের গ্রহণযোগ্যতা সেখানে বৃদ্ধি পায়। তো দেখো, ইন্টারেস্ট বিয়ারিং নোট এবং জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোট এই দুইটা পদ্ধতিতে জাবেদা করতে হবে। এখন প্রত্যেকটা পদ্ধতিতে তিনটা জাবেদা হবে, ইন্টারেস্ট বিয়ারিং নোটেও তিনটা জাবেদা হবে, জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটেও তিনটা জাবেদা হবে, তাহলে প্রত্যেকটা পদ্ধতিতে কয়টা জাবেদা হবে, তিনটা জাবেদা হবে। দেখো, ইন্টারেস্ট বিয়ারিং নোটেও তিনটা জাবেদা হবে এবং জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটেও কয়টা জাবেদা হবে, তিনটা জাবেদা হবে। আমাদের যে দুইটা পদ্ধতি আছে, একটা ইন্টারেস্ট বিয়ারিং মেথড আর একটা হচ্ছে জিরো ইন্টারেস্ট বিয়ারিং মেথড, এই যে মেথডই থাক না কেন প্রত্যেকটা মেথডে জার্নাল চাইলে কয়টা জাবেদা হবে, তিনটা জাবেদা হবে। 1 নম্বর জাবেদা হবে ইস্যু ব্রো বা সাইন করলে, ইস্যু ব্রো বা সাইন করলে, যদি ইস্যু ব্রো বা সাইন করে তাহলে ইন্টারেস্ট বেয়ারিং এ কি জাবেদা হবে, লক্ষ্য করো, যদি ইস্যু ব্রো বা সাইন করে তাহলে ইন্টারেস্ট বেয়ারিং এ জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। মুখস্থ রাখতে হবে যে ইস্যু ব্রো সাইন করলে ইন্টারেস্ট বেয়ারিং এ জাবেদা হয় ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। তাহলে জিরো ইন্টারেস্ট বেয়ারিং এ কি জাবেদা হবে, জিরো ইন্টারেস্ট বেয়ারিং এ জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। ওকে, তাহলে ইন্টারেস্ট বেয়ারিং এ ইস্যু ব্রো বা সাইন করলে জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, নোট পেয়েবল ক্রেডিট। জিরো ইন্টারেস্ট বেয়ারিং এ জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ডেবিট এবং নোট পেয়েবল ক্রেডিট। যাই হোক, এর পরবর্তী 2 নম্বর যে জাবেদা অ্যাডজাস্টিং রিকগনাইজড বা অ্যাক্রুড ইন্টারেস্ট, অ্যাডজাস্টিং রিকগনাইজড বা অ্যাক্রুড ইন্টারেস্ট, যদি অ্যাডজাস্টিং জার্নাল চাই, রিকগনাইজেশন ইন্টারেস্ট চাই বা অ্যাক্রুড ইন্টারেস্ট চাই তাহলে জাবেদা হবে ইন্টারেস্ট বেয়ারিং মেথডে কি জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর জিরো ইন্টারেস্টে কি জাবেদা হবে, জিরো ইন্টারেস্টে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। তাহলে ইন্টারেস্ট রিকগনাইজেশন, ইন্টারেস্ট অ্যাক্রুড এবং ইন্টারেস্ট অ্যাডজাস্টিং জার্নাল চাইলে ইন্টারেস্ট বেয়ারিং নোটে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট। আর জিরো ইন্টারেস্টে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেয়েবল ক্রেডিট। মনে থাকবে। এরপরে পেইড নোট, পেইড নোট যদি পেইড করতে বলে, পরিশোধ করতে বলে, দেখো আমি তো দীর্ঘমেয়াদের জন্য বা আজীবনের জন্য এই টাকাটা ধার করব না বা কারোর কাছ থেকে টাকাটা নিব না, একটা নির্দিষ্ট মেয়াদের জন্য নিব, যখনই মেয়াদ শেষ হয়ে যাবে তখনই আমাদের টাকাটা কি করতে হবে, পরিশোধ করতে হবে। আর এই টাকাটা পরিশোধ করার জন্য, আর এই টাকাটা পরিশোধ করতে গেলে যে জাবেদা হবে ইন্টারেস্ট বেয়ারিং নোটে কি জাবেদা হবে, ইন্টারেস্ট বেয়ারিং নোটে জাবেদা হবে নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। জাবেদা কি হবে, নোট পেয়েবল ডেবিট, ইন্টারেস্ট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। আর জিরো ইন্টারেস্ট বিয়ারিং এ কি জাবেদা হবে বা নন ইন্টারেস্ট বিয়ারিং এ জাবেদা হবে নোট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে জাবেদা কি হবে, নোট পেয়েবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। তাহলে এই তিনটা জাবেদা ফিক্সড, ইন্টারেস্ট বিয়ারিং নোটের ক্ষেত্রে তিনটা জাবেদা, জিরো ইন্টারেস্ট বিয়ারিং নোটের ক্ষেত্রেও তিনটা জাবেদা, এই তিনটা জাবেদা কি ফিক্সড। তাহলে যেহেতু ফিক্সড সেহেতু এগুলোর মুখস্থ ছাড়া আর কোনো ওয়ে আছে, মুখস্থ ছাড়া আর কোনো ওয়ে নেই। যদি আপনাদের জানা থাকে সেটা আমাকে জানাবেন, আমি অন্য অন্য স্টুডেন্টের মাঝে সেটা ছড়িয়ে দিব। যাই হোক, আবারও একটু প্রথম থেকে বলি যে আমাদের যে অধ্যায় সে অধ্যায়টার নাম হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস এন্ড কন্টিনজেন্সি বা ওয়ারেন্টি, চলতি দায়ের সম্ভাবনা অথবা সেবা। এই নিয়ে আমাদের এই অধ্যায়ের উপর অঙ্ক করতে হবে। তো এখানে জার্নাল চাইবে, লেজার চাইবে এবং ব্যালেন্স শিট চাইবে, এই তিনটা রিকোয়ারমেন্ট চাইবে। তো জার্নাল যদি আমরা পারি তাহলে লেজার পারবো, লেজার পারলে আমরা ব্যালেন্স শিট পারবো। তো মোটামুটি এখানে সব ধরনের জাবেদাই থাকবে, সব জাবেদাগুলো আমরা পারি, পণ্য ক্রয় বিক্রয়, হ্যাঁ, পারপেচুয়াল পিরিয়ডিকের। যাই হোক, যে জাবেদাটা আমাদের নতুন করে শিখতে হবে সেটা হচ্ছে নোট পেয়েবল। আর এই নোট পেয়েবল সংগ্রহ করার জন্য দুইটা পদ্ধতি বা নোট পেয়েবলের দুইটা পদ্ধতিতে জাবেদা দিতে হবে, একটা হচ্ছে ইন্টারেস্ট বেয়ারিং নোট আর একটা জিরো ইন্টারেস্ট বা নন ইন্টারেস্ট বেয়ারিং নোট। তো ইন্টারেস্ট বেয়ারিং নোট চিনবো কিভাবে, নোটের সাথে একটি সুদের হার বা পার্সেন্টেজ থাকবে,
জিরো ইন্টারেস্ট চিনবো কিভাবে? নোটের সাথে সুদের হার দেওয়া থাকবে না, কিন্তু কি থাকবে? ডিসকাউন্ট থাকবে। যাই হোক, প্রত্যেকটা মেথড, ইন্টারেস্ট বেয়ারিং মেথড হোক আর জিরো ইন্টারেস্ট বেয়ারিং মেথড হোক, যে মেথডই হোক না কেন, আমাদের এখানে জার্নাল হবে তিনটা। ইস্যু বড় সাইন করলে একটা জাবেদা, অ্যাডজাস্টিং রিকগনাইজেশন অ্যাক্রুড চাইলে একটা জাবেদা, অথবা পেইড করতে বললে একটা জাবেদা। তো দেখো, ইস্যু বড় সাইন করলে ইন্টারেস্ট বেয়ারিং এ জাবেদা হবে ক্যাশ ডেবিট, অ্যাকাউন্টস ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোট পেবল ক্রেডিট ইন্টারেস্ট বেয়ারিং এ। আর জিরো ইন্টারেস্টে জাবেদা হবে ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ডেবিট, নোট পেবল ক্রেডিট। এখন যদি অ্যাডজাস্টিং জার্নাল বা অ্যাক্রুড ইন্টারেস্ট বলে, তাহলে ইন্টারেস্ট বেয়ারিং এ জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ইন্টারেস্ট পেবল ক্রেডিট। জিরো ওয়ান অন ইন্টারেস্টে জাবেদা হবে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ক্রেডিট। এখন যদি পেইড নোট বলে, তাহলে ইন্টারেস্ট বেয়ারিং এ জাবেদা হবে নোট পেবল ডেবিট, ইন্টারেস্ট পেবল ডেবিট, ক্যাশ ক্রেডিট। আর জিরো ইন্টারেস্টে জাবেদা হবে নোট পেবল ডেবিট আর ক্যাশ ক্রেডিট। এখন এই একটা জিনিস সব জায়গায় একটু কমন আছে, কমনটা দেখেন যে ইস্যু বড় সাইন করলে কখন ক্যাশ হবে বা অ্যাকাউন্টস পেবল হবে, সেটা আমরা একটু কনফিউশনে আছি। তো সেটার কনফিউশনটা একটু দেখো, নিচে নোট লিখে দিয়েছি। নোট অঙ্কে যদি ইন পেমেন্ট কথা বলা থাকে, তাহলে ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্টস পেবল বলবে। আমরা যে এন্ট্রিটা করব, ওই এন্ট্রির ভিতরে যদি ইন পেমেন্ট কথা বলা থাকে, কি কথা বলা থাকে? ইন পেমেন্ট। যদি ওই এন্ট্রির ভিতরে ইন পেমেন্ট কথা বলা থাকে, তাহলে ক্যাশের পরিবর্তে কি হবে? ক্যাশের পরিবর্তে অ্যাকাউন্টস পেবলটা বসবে। ভালোভাবে দেখে নিন। এই যে বারবার আমি বলছি, ইস্যু পুরো সাইন করলে ইন্টারেস্ট বেয়ারিং এ ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট, নোট পেবল ক্রেডিট। জিরো ইন্টারেস্টে ক্যাশ বা অ্যাকাউন্টস পেবল ডেবিট, ডিসকাউন্ট অন নোট পেবল ডেবিট, নোট পেবল ক্রেডিট। এগুলো এই ক্যাশ কখন বলবে আর অ্যাকাউন্টস পেবল কখন বলবে। তো এর জন্য আমি বলে দিয়েছি, যদি অঙ্কের ভিতরে ইন পেমেন্ট, যে অঙ্কটা করব, যে এন্ট্রিটা করব, ওই এন্ট্রির ভিতরে ইন পেমেন্ট কথা বলা থাকে, তাহলে ক্যাশের পরিবর্তে কি হবে? অ্যাকাউন্টস পেবল হবে। আচ্ছা, এই ছিল নোট পেবলের জাবেদা। এটুকু হচ্ছে নোট পেবলের জাবেদা, যেটুকু আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আচ্ছা, নোট পেবলের এই জার্নাল যদি কারোর কোনো কোশ্চেন থাকে, নোট পেবলের জার্নাল নিয়ে যদি কারোর কোনো কোশ্চেন থাকে, তাহলে একটু কোশ্চেন করেন কাইন্ডলি। একবার ভালোভাবে পড়ুন, সময় দিচ্ছি 5 মিনিট, ভালোভাবে। এই বইয়ের নাম তো ক্লাস 9-এ থাকতেই বলছি। জি জি, বইয়ের নাম তো ক্লাসে 9-এ থাকতেই মুখস্থ করছিলাম। হ্যাঁ, ওখানে যে কোনো বইতে লেখা আছে, নাহলে আমি গ্রুপে দিয়ে দিব, সমস্যা নেই। দেখো, যেটা বললাম যে হিসাব বিজ্ঞানের জনক বলা হয় ইতালীয় গণিতবিদ, ভালোভাবে মনে রাখবা, ইতালীয় গণিতবিদ লুকা প্যাচিওলি। আর যে উৎপত্তি কিভাবে হয়, লুকা প্যাসিওলি 1494 সালে তার যে বইটা ছিল, বিখ্যাত বইটা সুম্মা ডি অ্যারোমেট্রিক জিওমেট্রিক প্রোপিশন, এই যে বইটা ছিল, সেই বইটাই হিসাব বিজ্ঞানের উদ্ভব হয় 1400 কত সালে? 94 সালে। আর হিসাব বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়? একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। হিসাব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, হিসাব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়, এটা মাথায় রাখবা। অনেকেই বলবে হিসাব বিজ্ঞানকে 5 ভাগে ভাগ করা, না, হিসাব বিজ্ঞানের শ্রেণী বিভাগ ওটা হচ্ছে 5 ভাগে, হিসাব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়। হিসাব চক্রটা হচ্ছে 5 ভাগ, কিন্তু হিসাব বিজ্ঞানকে দুই ভাগে ভাগ করা হয়। ভাইয়া 2 ভাগ কি কি? হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান। একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান। তো হিসাব বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়? এটা প্রত্যেক এক্সামিনার বা যে কেউ তোমাকে কোশ্চেন করতে পারে, হিসাব বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা হয়? হিসাব বিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান আর একটা হচ্ছে বিশেষায়িত হিসাব বিজ্ঞান। আরেকটা কোশ্চেন, হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? হিসাব বিজ্ঞানের অন্যতম প্রধান উদ্দেশ্য কি? এই কোশ্চেন গুলো কিন্তু প্রায় কমন কোশ্চেন। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হলো আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আর্থিক ফলাফল ও আর্থিক অবস্থা নিরূপণ। সবাই একটা কোশ্চেন লিখেন, আমি একটু মুখে বলি, খাতায় লিখে নিন। হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি? আমি মুখে বলছি, আপনারা একটু লিখেন, আমি স্লো ভাবে বলছি। হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি? লেখেন। হ্যাঁ, প্রশ্নটা আগে বলেন তো। হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি? গোল্ডেন রুল, গোল্ডেন রুল, স্বর্ণ সূত্র।
তাহলে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র কি এটা একটু লিখে নিন। লেনদেনকে লেনদেনকে হিসাবের বইতে লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে স্বর্ণ সূত্র বলে। লেনদেনকে আমি আবারও বলছি, লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট ও ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে করার জন্য বুঝি নাই, আবারও বলেন কি প্রশ্ন করলেন? হিসাবের বইতে, তারপর কি বলছেন? লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে স্বর্ণ সূত্র গোল্ডেন রুল বলে। আমার একটা গ্রুপ আছে সবাই জানেন, সেই বলেন পদ্ধতি অনুসারে। তারপর তাহলে কি বললাম যে পদ্ধতি অনুসারে ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে স্বর্ণ সূত্র গোল্ডেন রুল বলে, স্বর্ণ সূত্র বলে। ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলে। আচ্ছা যাই হোক, আবারও একবার লাস্ট বলে দিই, লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুই তরফা দাখিলা পদ্ধতি অনুসারে ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে হিসাব বিজ্ঞানের স্বর্ণ সূত্র বলে। আচ্ছা বাচ্চারা, তোমাদের যেটা বলতেছিলাম যে এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার এই পেজে থাকে বা গ্রুপে দেওয়া হয়। গতদিন একটা ডেফিনেশন দিয়েছি, যারা গ্রুপে অ্যাড হওনি আমাকে বলবা, আমি অ্যাড করে দিব। তো যেটা বলতেছিলাম, নোট পেয়ে বলে যাবে দেওয়া, সবাই কোনো সমস্যা থাকলে বলতে বলেছিলাম। যেহেতু তোমাদের কোনো সমস্যা নেই সেহেতু আমরা পরবর্তী স্টেপে যেতে পারি। পরবর্তী স্টেপ ছিল ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি। দেখো ওয়ারেন্টি হচ্ছে সেবা, এটা কখনো দায় কখনো আয়। ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি দুইটা পদ্ধতিতে ওয়ারেন্টি হিসাব করা হয়। কয়টা পদ্ধতিতে ওয়ারেন্টি হিসাব করা হয়? দুইটা পদ্ধতিতে ওয়ারেন্টি হিসাব করা হয়। একটা হচ্ছে পার্সেন্টেজ বা এভারেজ থাকলে, একটা কি থাকবে? পার্সেন্টেজ বা এভারেজ থাকবে। অঙ্কে যদি পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকে তাহলে সেটা সেই মেথডে ধরবো। আর আরেকটা পদ্ধতি হচ্ছে অঙ্কে কি থাকবে? অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকবে। তাহলে ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি কয়টা লিখে ফেলুন। ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি হচ্ছে দুইটা, একটা হচ্ছে পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকবে, আর একটা হচ্ছে অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকবে। তো পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকলে জাবেদা কি হবে? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটিস আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। তাহলে পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকলে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট, এস্টিমেটেড লায়াবিলিটিস আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। আর যদি অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকে তাহলে জাবেদা হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। তো অঙ্কে যদি সরাসরি টাকা দেওয়া থাকে তাহলে কি জাবেদা হবে? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। নোট, ওয়ারেন্টি সর্বদাই 1 বছরের জন্য করতে হবে। ওয়ারেন্টি সর্বদাই কয় বছরের জন্য করতে হবে? 1 বছরের জন্য করতে হবে। আমরা কিন্তু এই ক্লাসে বেশি সময় নেব না, আমরা সর্বোচ্চ 3টা ক্লাস এই চ্যাপ্টারে নেব। 3টা ক্লাসে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো কালকে যে পার্ট বি অঙ্কগুলো করাবো, নেক্সট সামনে যে ক্লাস আগামীকাল যে ক্লাসটা হবে সেখানে পার্ট বি মোটামুটি কমপ্লিট করে ফেলবো। হয়তো বা একটা অঙ্ক বা 2টা অঙ্ক থেকে যেতে পারে, বাকি অঙ্কগুলো সবই আগামীকাল কমপ্লিট করে ফেলবো। ওকে, আবারও একটু বলছি যে ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি কয়টি? ওয়ারেন্টি হিসাব করার পদ্ধতি হচ্ছে দুইটি। একটা হচ্ছে কি পদ্ধতি? পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকবে, আর একটা হচ্ছে অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকবে। যদি পার্সেন্টেজ বা এভারেজ বলা থাকে তাহলে জাবেদা কি হবে? ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট,
এস্টিমেটেড লাইবিলিটিস আন্ডার ওয়ারেন্টি ক্রেডিট। আর যদি অঙ্কে সরাসরি টাকা দেওয়া থাকে তাহলে কি যাবে হবে ওয়ারেন্টি এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। ওয়ারেন্টি সর্বদাই কয় বছরের জন্য প্রদান করতে হয়? ওয়ারেন্টি সর্বদাই 1 বছরের জন্য প্রদান করতে হয়, বা ওয়ারেন্টির অঙ্ক সবসময় 1 বছরের ধরে করতে হয়।